সবকিছু ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কমেন্টস করো। একজন গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, সবাই দ্রুত জয়েন করতে বলো। সবকিছু ঠিক আছে কিনা কমেন্টস করো, সবাই দ্রুত জয়েন করতে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। দেখো এমনি লেট হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করব। তেজস্ক্রিয়তা আজকের অধ্যায় হচ্ছে যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আর হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এই দুইটা অধ্যায় আমরা পড়বো। জ্যোতির্বিজ্ঞান আসলে পড়ার কিছু নাই, কয়েকটা থিওরি। দেখো এই অধ্যায় থেকে একটা কোশ্চেন মেইনলি আসেই, প্রত্যেক বছরই আসে। তেজস্ক্রিয়তা এটার এককটা হচ্ছে ব্যাকেরেল, আবার আরেকটা একক আছে কুরি। কুরি, 1 কুরি সমান হচ্ছে 3.7 × 10⁻10 ব্যাকেরেল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা একক, যে তেজস্ক্রিয়তার একক হচ্ছে আমাদের ব্যাকেরেল। 10 জন জয়েন করছে। আমি ক্লাসে আজকে সবাইকে থাকতে বলছি, যেহেতু লাস্ট ক্লাস আমি বলছিলাম যে সবাইকে থাকতে। মাত্র 10 জন ক্লাসে। গ্রুপে একজন মেসেজ দাও, যারা সিন করছে সবাইকে জয়েন করতে বলো। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের 1 কুরি সমান 3.7 × 10⁻10 ব্যাকেরেল, বা এটা বিউজন সেকেন্ড বলা হয় আর কি, বিউজন সেকেন্ড। তেজস্ক্রিয়তার এককটা ব্যাকেরেল। আবার এক্স রে এখানে আবিষ্কারকে রন্টজেন, এই জন্য এক্স রেটাকে রন্টজেনে হিসেব করা হয়। তাহলে দেখো তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র এটা হচ্ছে n = n0 e⁻⁻ λt। সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, মাওলানা ভাসানী 19-20 আসছে, আরও অনেক জায়গায় আসছে এই সূত্রটা। তাহলে n = n0 e⁻⁻ λt। এখন n0 হচ্ছে প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা, n হচ্ছে t সময় পরে পরমাণু সংখ্যা, আর ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। এখন আমরা যদি n0টাকে এই পাশে নিয়ে এসে ভাগ করি, তাহলে থাকে এই পাশে e⁻⁻ λt। উভয় পাশে লন নিলাম, লন নিলে লন আর ই কাটা, তাহলে থাকলো এই পাশে -λt। মাইনাস দিয়ে গুণ করে দিলে n0 উপরে যাবে, n আসবে নিচে, n0 উপরে যাবে আর n নিচে আসবে। ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, λt। মাইনাস দিয়ে গুণ করে দিছি, তাহলে t সমান কত লিখতে পারি, 1/λ ln n0 কত n। আমাদের এই সূত্র প্রয়োজন হবে না, এটা আমাদের সূত্র জাস্ট শিখে রাখলাম, এই সূত্র দিয়ে অঙ্ক করার প্রয়োজন হবে না কখনো। দেখো এখানে t হচ্ছে কি টাইম, আর এই অর্ধায়ুটা হচ্ছে t½ অর্ধায়ু। t½ = হচ্ছে ln 2 কত, ল্যামডা, ln 2/λ। অর্ধায়ু ইকুয়াল টু কত, ln 2/λ, মানে হচ্ছে কি আমরা জানি তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। তাহলে ln 2 মানটা আমরা কত জানি, 0.693। এটা মুখস্থ রাখবো, ln 2 মানটা হচ্ছে 0.693 / λ।
তাহলে ক্ষয় ধ্রুবক সমান লিখতে পারি 0.693 ডিভাইডেড বাই কি টি হাফ বা অর্ধায়ু। তাহলে এই ক্ষয় ধ্রুবকের এককটা কি পাবো, টি হাফ, তো এটা একটা সময়ের একক যদি সেকেন্ড হয় তাহলে এটার একক হবে পার সেকেন্ড, যদি ডে হয় তাহলে পার ডে, আর যদি এটার একক ইয়ার হয় তাহলে ক্ষয় ধ্রুবকের একক হবে পার ইয়ার। এটা হচ্ছে ক্ষয় ধ্রুবকের কি একক। এরপরে দেখো গড় আয়ু, ঠিক আছে, গড় আয়ু টাও দিয়ে প্রকাশ করছি, তো এইখান থেকে ইকুয়াল টু 1/λ। তো ল্যামডার মান যদি এইটা পুরাটা বসাও তাহলে এইখানে আসবে টি হাফ ডিভাইডেড বাই কত 0.693। তাহলে এটা হচ্ছে গড় আয়ু। তাহলে গড় আয়ুর নিচে আমরা অর্ধায়ুটা এপাশ থেকে নিয়ে আসা বললাম, তাহলে গড় আয়ু ডিভাইডেড বাই অর্ধায়ু ইকুয়াল টু 1/0.693। এটার মান আসে 1.44। পরীক্ষায় আসে যে গড় আয়ু এবং অর্ধায়ুয়ের অনুপাত কত, গড় আয়ু এবং অর্ধায়ুয়ের অনুপাত কত, তাহলে অনুপাত কত হবে 1:0.693 অথবা 1.44। এটা অপশনে থাকে MBST 19-20। তাহলে দেখো এটা হচ্ছে গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত হচ্ছে 1.44। তাহলে অবশ্যই গড় আয়ুটা কি অর্ধায়ুর চাইতে বড় হবে। আবার যদি বলো অর্ধায়ু এবং গড় আয়ুর অনুপাত কত, তাহলে সেই অনুপাত কত হবে 0.693 অথবা 0.693 কত 1। যখন অর্ধায়ুটা উপরে যাবে গড় আয়ুটা নিচে আসবে, তখন এটা উপরে যাবে 1 নিচে আসবে, তাহলে সেই ক্ষেত্রে অনুপাত হচ্ছে 0.693। আর গড় আয়ু অর্ধায়ুর অনুপাত হচ্ছে 1.44। এখন দেখো কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান 0.01 কত পার সেকেন্ড, এর অর্ধায়ু এবং গড় আয়ু কত, এর অর্ধায়ু এবং গড় আয়ু কত। ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 প্লাস অসংখ্য জায়গায় এটা আসছে। এটার অ্যান্সার সবাই দাও যে কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবকের মান 0.01 পার সেকেন্ড হলে এর অর্ধায়ু এবং গড় আয়ু কত হবে। নিয়ন অ্যান্সার দিছে অর্ধায়ু 69.3 সেকেন্ড, গড় আয়ু কত হবে তাহলে। একশো 69.3 ভেরি গুড। তাহলে দেখো এটার গড় আয়ুটা অর্ধায়ু কত হবে টি হাফ ইকুয়াল টু 0.693, ইসরাতেরটা হচ্ছে হ্যাঁ 69.3, তাহলে এইখানে হচ্ছে ডিভাইডেড বাই 0.01, তার মানে উপরে 100 দিয়ে গুণ করে দিব 69.3, আর অর্ধায়ু হচ্ছে উপরে 1 নিচে 0.01, তাহলে এটা হচ্ছে 100 কি সেকেন্ড, 100 সেকেন্ড, আর এটা হচ্ছে কত 69.3 সেকেন্ড। সবারটাই ঠিক আছে, ভেরি গুড। 100 আর একটা হচ্ছে 69.3। রেডিয়ামের অর্ধজীবন 1590 বছর, এর ক্ষয় ধ্রুবক কত। যশোর বিজ্ঞান প্রযুক্তি 19-20। যদিও ক্যালকুলেটর ইউজ আছে, তবে ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করব। যশোরে ক্যালকুলেটর ইউজ আছে মনে হয়। তাহলে দেখো এইটা থেকে হচ্ছে আমরা রেডিয়ামের অর্ধজীবন 15.90 বছর, তার মানে এটার ক্ষয় ধ্রুবক কত হবে, ল্যামডা ইকুয়াল টু কত 0.693 ডিভাইডেড বাই 1500 কি 90, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 0.693 আর নিচে এটাকে আমরা লিখবো কত 0.1590
গুণন 10⁻⁴ কত 4, 10⁻⁴ পয়েন্ট দিয়ে দিছি। দেখো 15 এটা দিয়ে যদি এইটাকে কাটা হয় তাহলে 4-এর 4.2 বা 3 এরকম আসবে। 4 15 আমরা জানি 60, এখানে আছে কত 59 69, ঠিক আছে। 4 15 আমরা জানি কত, এই 15 যদি 4 দিয়ে গুণ করি 60 হয়, কিন্তু এখানে আছে 69, তার মানে 4.2 বা 3 এরকম আসবে। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি 4.36, হ্যাঁ 4.36, ভেরি গুড। 4.36 গুণন 10⁻⁴ কত -4, এত কি পার সেকেন্ড, এত বছর আছে তাহলে পার ইয়ার, 4.36 গুণন 10⁻⁻⁴ কত পার ইয়ার, 4.3 10⁻⁻⁴ পার ইয়ার। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। নাইমা মুনিয়া নিয়ন। এরপরে দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম এ অধ্যায়ের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। আগে ট্রিক্সটা শিখে নাও যে টি সময় পর কোনো পদার্থের 1/2n অংশ যদি অবশিষ্ট থাকে, সেই ক্ষেত্রে টি হাফ ইকুয়াল টু হবে t/n। টিটা হচ্ছে কি সময়, টি হাফটা হচ্ছে অর্ধায়ু, আর n হচ্ছে এই যে 2 এর উপরে যেটা থাকবে। তাহলে এখান থেকে আমরা টাইম লিখতে পারি কত টি হাফ, আর হচ্ছে n এর গুণফল, আর n সমান লিখতে পারি টি বাই কত টি হাফ। তাহলে অবশিষ্ট অংশটা কিভাবে বের করব, অবশিষ্ট অংশ কত 1/2n, তাহলে n এর পরিবর্তে কত বসাবো টি বাই টি হাফ, 1/2 বাই কত টি হাফ, এটা হচ্ছে অবশিষ্ট অংশ। তাহলে টি সময় পর কোন পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে অর্ধায়ু হচ্ছে সময় ডিভাইডেড বাই n, সময় ইকুয়াল টু অর্ধায়ু গুণন n ইকুয়াল টু সময় বাই কত অর্ধায়ু। তাহলে অবশিষ্ট অংশ 1/2n, n এর মানটা এই যে এটা বসায় দিছি। 2019-20 মিনিমাম 10টা বিশ্ববিদ্যালয় আসছে, মিনিমাম 10টা এই টাইপস থেকে। এটা আবার আচ্ছা ওকে, টি সময় পর কোন পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে, টি সময় পর কোন পদার্থের 1/2n অংশ অবশিষ্ট থাকলে আমরা অর্ধায়ু সমান লিখতে পারবো টি ডিভাইডেড বাই কত n। তাহলে টি সমান কত লিখতে পারবো গুণফল, n সমান কত লিখতে পারবো টি বাই টি হাফ। একটা সূত্র মনে রাখলেই হবে, একটা সূত্র মনে রাখলে আমাদের হয়ে যাবে। অর্ধায়ু ইকুয়াল টু সময় ডিভাইডেড বাই n, n হচ্ছে 2 এর যত পাওয়ার থাকবে। আর অবশিষ্ট অংশটা তাহলে কত, এই যে অবশিষ্ট অংশ তো আমরা জানি 1/2n, n এর মানটা জাস্ট এখানে বসায় দিছি টি বাই কত টি হাফ, টি বাই টি হাফ। এই যে এই সমীকরণ থেকে n এর মান পাইছি টি বাই টি হাফ। এখন আমরা অঙ্কে যাব, এটা আমাদের ট্রিক্স, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ। একটা ট্রিক্স দিয়ে হাজার হাজার অঙ্ক সলভ করা যাবে। দেখো যত নিয়মই দেখ সব কোশ্চেন এটা দিয়ে সলভ করা যাবে। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধায়ু কত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের অর্ধায়ু 1 কত অবশিষ্ট থাকে কত, তাহলে অবশিষ্ট অংশ 1/16, এটাকে 2n এ নাও, 2 কত 4, 2 তাহলে n সমান আমরা কত পাচ্ছি 4। আবার টি সমান দেওয়া আছে 14 মিনিট, 14 মিনিট। অর্ধায়ু চাইছে, তাহলে অর্ধায়ু আমরা কত হবে টি বাই n, 14 ডিভাইডেড বাই কত 4, 14 ডিভাইডেড বাই 4, তাহলে 3 কত হবে 5 মিনিট। অর্ধায়ু কত হবে 3.5 মিনিট। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধায়ু কত হবে। তাহলে 16 অংশ অবশিষ্ট থাকলে এটাকে 2 নিছি, 2 কত 7/2, ভেরি গুড 7/2 মানে 3.5 মিনিট। 1/2 তাহলে 1/2 কে আমরা n সমান কত লিখতে পারি 4। তাহলে n সমান যদি আমাদের 4 হয়, টি সমান দেওয়া আছে এই যে সময় যেটা, এটা হচ্ছে টি, অর্ধায়ু হচ্ছে টি বাই কত n, 3.5 3.5 3.5, ভেরি গুড সবারটাই ঠিক আছে 3.5। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের কত 3.5, 7/2 বা 3.5। তাহলে দেখো এরপরেরটা দেখো, রেডিয়ামের অর্ধায়ু হচ্ছে 1600 বছর, কত সময় পরে রেডিয়ামের 1/16 অংশ কি থাকবে
অবশিষ্ট থাকবে। অর্ধায়ু হচ্ছে 1600 বছর, তাহলে কত সময় পরে? তাহলে আমাদের এখানে দেখো টি এর মান কত আসে, এন এর মান কত, 1/2⁴, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে 4। আমাদের সময় চাইছে, সময় ইকুয়াল টু অর্ধায়ু, অর্ধায়ু গুণন এন, 6400 কি বছর। সময় ইকুয়াল টু আমরা জানি অর্ধায়ু গুণন কি এন, তাহলে কত সময় পরে রেডিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকবে? 6400 ইয়ার্স। ভেরি গুড। তাহলে রেডিয়ামের অর্ধায়ু হচ্ছে 1600 বছর। কত সময় পর রেডিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকবে? এটা কিন্তু 19-20-এ 3টা বিশ্ববিদ্যালয় আসছে। 19-20 3টা, আমার বিশ্ববিদ্যালয়গুলো মনে নাই, তবে আমি যখন সলভ করছি তখন এগুলো পাইছি যে 3-4টা বিশ্ববিদ্যালয়। এই টাইপস থেকে 10টা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো আসছে। কৃষিতেও আসছে একটা। 64। ভেরি গুড। এরপরে দেখো রেডনের অর্ধায়ু 3.8 দিন। কত সময় পরে রেডনের 7/8 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? কত সময় পরে রেডনের 8/7 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? তাহলে দেখো আমাদের ক্ষয়প্রাপ্ত দেওয়া আছে 8/7। ক্ষয়প্রাপ্ত আমাদের নিতে হবে অবশিষ্ট কত? অবশিষ্ট কত হবে? 1 মাইনাস, অবশিষ্ট বের করে নিব কিভাবে? 1 মাইনাস 7/8 ইকুয়াল টু 1/8। এটা হচ্ছে অবশিষ্ট। তাহলে অবশিষ্ট ইকুয়াল টু 2 কত? 3। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে আমাদের 3, 11.4। ভেরি গুড, 11.4। 10.5 দুইজন অ্যান্সার দিছে, বুঝলাম না 10.5 কিভাবে হয়? তাহলে কত সময় পরে? টি সমান আমাদের অর্ধায়ু, অর্ধায়ু হচ্ছে টি হাফ গুণন এন এর মান হচ্ছে 3, 3 তিরিকে 9, 3 8 24, 9 আর 2 কত? 11.4। এত কি ডে? 11.4 ডেজ। তাহলে হচ্ছে রেডনের অর্ধায়ু 3.8 দিন। কত সময় পরে রেডনের এত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? আমাদের এটা দেওয়া আছে ক্ষয়প্রাপ্ত, আমরা বের করব কি আসলে? অবশিষ্ট। অবশিষ্ট হচ্ছে 1 মাইনাস কত? 7/8। 11.4 ইসরাত, অহনা, স্বর্ণালী, ফাতেমা, নিয়ন, নাইমা, চন্দ্রিকা, সবারটাই ঠিক আছে। ভেরি গুড। এরপরেরটা দেখো যে একটা ইউরেনিয়ামের অর্ধায়ু হচ্ছে 450 কোটি বছর। 4 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে 1800 কোটি বছর পরে পরে কত গ্রাম অবশিষ্ট থাকবে? ইউরেনিয়ামের অর্ধায়ু কত? 450 কোটি বছর। 4 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে 1800 কোটি বছর পরে কত গ্রাম অবশিষ্ট থাকবে? অবশিষ্ট অংশ আমরা কি শিখছি? অবশিষ্ট অংশ আমরা কি শিখছি? 1/2 বাই কত? টি হাফ, টি হাফ। মানে উপরে বড় মান, আরো শর্টলি যদি শিখো উপরে বড় নিচে কি ছোট মান, ঠিক আছে? তাহলে অবশিষ্ট অংশ কত হবে দেখো তো? 1/2 বড় মান কত? 1800। ছোট মান কত? টি এর মান যেটা আর কি 450। তাহলে কত অংশ অবশিষ্ট থাকতেছে? 1/16 অংশ। এটা দিয়ে যদি কাটো তাহলে 4 হবে, তাহলে 1/16 অংশ। কার 1/16? 4-এর। তাহলে অবশিষ্ট থাকতেছে কত? 1/16 গুণন 4, তাহলে হচ্ছে 0.25 কি গ্রাম? 0.25 গ্রাম। দেখো অবশিষ্ট অংশ কিভাবে বের করছি? 1/2 এত 0.25 গ্রাম হবে। নাইমা ভুল হয়েছে, চন্দ্রিকারটাও ভুল হয়েছে। ইউরেনিয়ামের অর্ধায়ু দেওয়া আছে 450 কোটি বছর। 4 গ্রাম ইউরেনিয়ামের মধ্যে 1800 কোটি বছর পরে কত গ্রাম কি থাকবে? অবশিষ্ট থাকবে। আরো সহজভাবে শিখো, আরো সহজভাবে দেখো। 4 গ্রাম থেকে এক অর্ধায়ু পরে কত হবে? 2 গ্রাম। অর্ধায়ু যদি 450 হয় তাহলে 900 বছর পরে কত হবে? 900 বছর পরে কত হবে? 1 গ্রাম। তারপরে 1800 বছর পরে কত হবে? 0.25 গ্রাম। এইভাবেও করতে পারো। আর এই যে শর্টকাট যেটা আমরা শিখছি যে অবশিষ্ট অংশ হচ্ছে 1/2 কত?
টি বাই টি হাফ, টি এর মান আছে 1800, টি হাফ এর মান 450, কাটলে হচ্ছে 4। তাহলে অবশিষ্ট অংশ কত? 1/16। 1/16 কার অবশিষ্ট? 4 গ্রামের। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, কত আসে? 0.25। 1/4 একজনের অ্যান্সার হয়েছে নিয়ন নাইমা 0.25 গ্রাম। এখন ঠিক আছে। এরপরে দেখো, 1 কেজি তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পর 0.25 কেজি পাওয়া যায়। অর্ধায়ু কত? 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটা বস্তুর 48 দিন পর 0.25 কি পাওয়া যায়? কেজি পাওয়া যায়। তাইলে হচ্ছে অর্ধায়ু কত হবে? এটা নর্মালিয়া করা যায়, এটা এগ্রিতে আসছে মনে হয় 19-20, এই টাইপেরই আসছে এগ্রি 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে দেখো, মৌলের অর্ধায়ু কত? 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুটা চাইছে, ঠিক আছে? তাহলে কত অংশ অবশিষ্ট আছে? 1-এর 1/4 অংশ অবশিষ্ট আছে না? দেখো তো 0.25 আছে, তাহলে 1/4 মানে কত অংশ আছে? 2 টু দি পাওয়ার কত? 2। তাহলে n এর মান কত? 2। অর্ধায়ু আমরা কিভাবে বের করি? টি হাফ ইকুয়াল টু টি বাই n। টি হচ্ছে কত? 48, n হচ্ছে 2, তাহলে 24 দিন, 24 ডেজ। 1 কেজির জায়গায় আছে কত? 0.25 কেজি, তার মানে কত অংশ? 1/4 অংশ, 24 দিন। নিয়নের কনফিউশন এখনো কাটে নাই, আরো কনফিডেন্ট হইতে হবে। 24 দিন ঠিক আছে, তবে কনফিডেন্ট না, কনফিডেন্ট বাড়াইতে হবে। সূত্র একটাই, যে এই যে টি হাফ ইকুয়াল টু টি বাই কত? n, এই একটা সূত্র দিয়েই করা যায়। আর nটা কই থেকে পাবো? এই যে 1/4 অংশ অবশিষ্ট, তাহলে 2 টু দি পাওয়ার 2, 24। ভেরি গুড, 24 ঠিক আছে সবারটাই। এরপরে দেখো, তেজস্ক্রিয় বর্জ্যের একটা নমুনার অর্ধায়ু 60 বছর। বর্জ্যের তেজস্ক্রিয়তা তার বর্তমান মানের 12% কম হতে কত সময় লাগবে? তার মানে এটা অবশিষ্ট থাকতে আর কি 12.5% অবশিষ্ট, এটা হচ্ছে কি তার অবশিষ্ট আছে। তাইলে নমুনার অর্ধায়ু হচ্ছে 60 বছর। তাহলে 12.5% অবশিষ্ট মানে কি আসলে? 1/8। 12.5% মানে কত? 1/8। তার মানে 1/2 টু দি পাওয়ার 3, n সমান কত? 3। তাইলে আমাদের বের করতে হবে কত সময় লাগবে। তাহলে সময় আমরা জানি অর্ধায়ু গুণন n। অর্ধায়ু আছে 60 গুণন কত? 3, 180 বছর। 180 বছর। তাহলে তেজস্ক্রিয় বজ্রের একটা নমুনার অর্ধায়ু হচ্ছে 60 বছর। বজ্রের তেজস্ক্রিয়তা বর্তমান মানের 12.5% কম হতে কত সময় লাগবে? 180, 180, 180। ভেরি গুড, 180। তাহলে তেজস্ক্রিয় বর্জ্যের একটা নমুনার অর্ধায়ু হচ্ছে 60 বছর। বর্জ্যের তেজস্ক্রিয়তা তার বর্তমান মানের 12.5% হতে, তাহলে 12.5%, 25% মানে কত? 25% ইকুয়াল টু হচ্ছে 1/4। 50% ইকুয়াল টু কত? 1/2। এই 2 মানে 2 টু দি পাওয়ার কত? 1। তাহলে n এর মান তখন কত হবে? 1 হবে। আবার ক্ষয়প্রাপ্ত, ধরো 75% ক্ষয়প্রাপ্ত হইলে অবশিষ্ট কত থাকবে? 75% ক্ষয়প্রাপ্ত, তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট হচ্ছে 25%। ধরো এখানে এটা না বইলা, এই 12.5% না বইলা বললো 87.5% ক্ষয়প্রাপ্ত হয়। 87.5% ক্ষয়প্রাপ্ত মানে অবশিষ্ট কত? 12.5। ঠিক আছে, এটা একই জিনিস বোঝায়। ক্ষয়প্রাপ্ত মানেই হচ্ছে 100 থেকে মাইনাস করে দিতে হবে। পার্সেন্টে থাকলে 100 থেকে মাইনাস, আর পার্সেন্টে না থাকলে 1 থেকে মাইনাস। এরপরে দেখো, একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন। 30 দিন পর 1 কেজি পরিমাণ পদার্থের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? কতটুকু অবশিষ্ট থাকবে? BMRST 19-20। অবশিষ্ট অংশ আমরা কত জানি? 1/2 টু দি পাওয়ার কত? ছোট বড় মান ডিভাইডেড বাই ছোট মান, 10 বাই কত? 30/10। গুণন হবে কার? এই যে 1 কেজি। তাহলে ইকুয়াল টু হচ্ছে 1 বাই কত? 8 কেজি। তার মানে এটা 0. কত? 625, সরি 0.625 হয় না, কত হয়? 0.0625 এরকম হইতে পারে।
দাঁড়াও 10কে যদি ভাগ করি 0.125 সরি 0.125 কেজি 1/8 বা 0. কত 125 0.125 কেজি এটা হচ্ছে আমাদের কি অবশিষ্ট কি অংশ কতটুকু অবশিষ্ট থাকবে তাহলে 0.125 অংশ কি থাকবে অবশিষ্ট থাকবে 1/8 1/8 1/8 0.125 কেজি ভেরি গুড 1/8 কিন্তু এই যে কার 1/8 1 কেজির 1/8 ঠিক আছে 1 কেজির 1/8 তাহলে 1/8 অংশ অবশিষ্ট থাকবে কিন্তু কার 1/8 1 কেজি এর তাহলে অবশিষ্ট কত 0.125 কেজি পরেরটা দেখো 90 দিন পর একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে অর্ধজীবন কত 90 দিন পর একটা তেজস্ক্রিয় বস্তুর 25% অবশিষ্ট থাকলে এর অর্ধায়ু বা অর্ধজীবন কত হবে 25% মানে আমরা আগেও শিখছি 1/4 তাহলে n সমান কত হবে 2 n সমান যদি 2 হয় অর্ধায়ু হচ্ছে কত 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 45 দিন 45 ডেজ ভেরি গুড 45 ডেজ আরেকজনে 360 দিচ্ছে 4 দিয়ে গুণ এই অর্ধায়ু বের করতে কি গুণ করা লাগে না ভাগ করা লাগে অহনা 45 মুনিয়া 45 চন্দ্রিকা উল্টা পাল্টা করা যাবে না 360 গুণ করলে হয় 45 দিন ভেরি গুড অর্ধজীবন 45 90 দিন পর 25% থাকে তার মানে 45 দিন পরে 50% হবে আরো 45 দিন পরে কি হবে 25% হবে 45 45 45 ভেরি গুড এরপরে দেখো এই টাইপসের লাস্ট কোশ্চেন এটা একটা ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয় তবে প্রাথমিক চার্জ কত ছিল 5 সেকেন্ড পর তার চার্জ যদি কিউ হয় তবে প্রাথমিক চার্জ কি কত ছিল তাহলে প্রাথমিক চার্জ কত ছিল 2⁵ মানে 32 কিউ ঠিক আছে 2⁵ মানে কত 32 কিউ আরো ভাঙায় করো দেখো 5 সেকেন্ড পর তার চার্জ কত হয় কিউ হয় তাহলে প্রাথমিক চার্জে যদি 32 হয় প্রত্যেক সেকেন্ডে তার চার্জ অর্ধেক হয় তার মানে তার অর্ধায়ু কত 1 সেকেন্ড তাহলে 1 সেকেন্ড পরে কত হবে 16 2 সেকেন্ড করে কত হবে 8 3 সেকেন্ড করে কত হবে 4 সেকেন্ড পরে কত হবে 2 5 সেকেন্ড পরে কত হবে কিউ ঠিক আছে 5 সেকেন্ড পরে কত হবে কিউ এই যে এটাই বলে দিছে 5 সেকেন্ড পরে কিউ চার্জ আছে তাহলে প্রথমে আসছিল 32 এরপরে অর্ধেক হয়ে কত হয়েছে প্রত্যেক সেকেন্ডে অর্ধেক হবে তাহলে 1 সেকেন্ড পরে অর্ধেক হয়ে 16 কিউ পরের সেকেন্ডে অর্ধেক হয়ে 8 কিউ তারপরের সেকেন্ডে অর্ধেক হয়ে 4 কিউ তারপরের সেকেন্ডে অর্ধেক হয়ে 2 কিউ তারপরে হচ্ছে কিউ তাহলে কত ছিল 32 ছিল প্রাথমিক অবস্থায় ছিল 2⁵ মানে 32 কিউ চার্জ ছিল যে যশোর বিজ্ঞান প্রযুক্তি 19-20 একটি ধারক প্রতি সেকেন্ডে অর্ধেক চার্জ বিলুপ্ত করে 5 সেকেন্ড পর তার চার্জ যদি কিউ হয় প্রাথমিক চার্জ কত ছিল এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এই টাইপসটা সবচাইতে ইম্পর্টেন্ট আজকের ক্লাসের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট টাইপস হচ্ছে এটা সবার ক্লিয়ার কিনা এটা যদি বুঝো একটা কোশ্চেন মিনিমাম 10টা বিশ্ববিদ্যালয়ে পাবা মিনিমাম 10টা বিশ্ববিদ্যালয়ে এটা কমন পাবা আরেকবার বলতেছি ক্লিয়ার দেখো এটা বলছে কি একটা ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ কি করে বিলুপ্ত করে ঠিক আছে একটা ধারক প্রতি সেকেন্ডে তার অর্ধেক চার্জ বিলুপ্ত করে তাহলে অর্ধেক সেকেন্ডে মানে টি হাবের মান কত আছে 1 সেকেন্ড
টি হাফ কত আছে 1 সেকেন্ড। তারপরে বলছে যদি 5 সেকেন্ড পর তার চার্জ কিউ হয়, তার মানে এখানে অবশিষ্ট অংশ দেওয়া আছে কত কিউ। অবশিষ্ট অংশ ইকুয়াল টু কত দেওয়া আছে কিউ দেওয়া আছে, ঠিক আছে। আর টি এর মান দেওয়া আছে কত 5, সূত্র দিয়ে করতেছি দাঁড়াও, টি এর মান, তবে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। তাহলে দেখো টি এর মান দেওয়া আছে কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড, হ্যাঁ। আর অর্ধায়ু দেওয়া আছে প্রতি সেকেন্ডে অর্ধেক হয়, তার মানে অর্ধায়ু হচ্ছে তার কি 1 সেকেন্ড। অবশিষ্ট অংশ দেওয়া আছে কত কিউ। তাইলে আমরা লিখতে পারি যে তার প্রাথমিক চার্জ কত ছিল, ঠিক আছে। তাহলে প্রাথমিক চার্জ ইকুয়াল টু আমরা কি জানি, অবশিষ্ট অংশ ইকুয়াল টু কত জানি, অবশিষ্ট অংশ এটা সমান কত জানি 1/2 টি বাই টি হাফ। টি এর মান 5, টি হাফের মান কত 1, গুণন এখানে কি প্রাথমিক অবস্থা, প্রাথমিক অংশ। এটাই তো সূত্র জানি, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা, যে অবশিষ্ট অংশ ইকুয়াল টু 1 এই যে টি বাই টি হাফ গুণন প্রাথমিক অংশ। আমাদের বের করতে হবে প্রাথমিক অংশ। অবশিষ্ট অংশ দেওয়া আছে, অবশিষ্ট অংশ কত দেওয়া আছে কিউ ইকুয়াল টু, তাহলে কিউ গুণন 2⁵ ইকুয়াল টু কি প্রাথমিক অংশ। তাহলে ইকুয়াল টু কত আসতেছে 32 কিউ, ঠিক আছে 32 কিউ। এই সূত্র দিয়েই করলাম। এই যে আমরা যে সূত্র শিখছি অবশিষ্ট অংশ ইকুয়াল টু আমরা কি শিখছি 1/2 কত টি বাই টি হাফ গুণন প্রাথমিক অংশ। তাহলে প্রাথমিক অংশ বের করছি কত দিয়ে, এই যে অবশিষ্ট অংশ দেওয়া আছে, বলছে 5 সেকেন্ড পর তার চার্জ অবশিষ্ট থাকে কত কিউ। তাহলে প্রাথমিক চার্জ কত ছিল। আচ্ছা ক্লিয়ার, এখন ক্লিয়ার কিনা ইসরাত, নিয়নের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার। এখন দেখো আমরা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি ও ব্যাসার্ধ, কক্ষপথের শক্তি এবং ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা মেইনলি হাইড্রোজেনেরটা শিখবো, অন্যগুলা দরকার হয় না আসলে, ঠিক আছে, অন্যগুলা আমাদের অত দরকার হয় না। তো আমরা মেইনলি কি শিখবো হাইড্রোজেনেরটা, কারণ অন্যগুলাতে জেড লাগে, পারমাণবিক সংখ্যা আসলে পরীক্ষায় আসলে হাইড্রোজেনই আসবে, অবশ্যই হাইড্রোজেন আসবে। আর কেমিস্ট্রিতে যদি দেয় সেই ক্ষেত্রে এটা কেমিস্ট্রির বিষয়, তবে এখানে আসলে মাস্ট বি হাইড্রোজেন আসবে। হাইড্রোজেনের কক্ষপথের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু -m⁴ 8n² ডিভাইডেড বাই 8n² a² অ্যাবসোলিউট নট স্কোয়ার। প্রথম কক্ষপথের শক্তিটা হচ্ছে আমরা বের করতে পারি -13.6 ইলেকট্রন ভোল্ট। আর হাইড্রোজেনের এনতম কক্ষপথের শক্তিটা বের করতে পারবো শর্টকাটলি 13.6 ডিভাইডেড বাই কত -13.6 ডিভাইডেড বাই n²। তাহলে দ্বিতীয় শক্তি কক্ষপথের শক্তি কত হবে 4 দিয়ে ভাগ করলে 3.4 ইলেকট্রন ভোল্ট মাইনাস। তৃতীয় কক্ষপথের শক্তি কত হবে -1.5 ইলেকট্রন ভোল্ট 3²। আবার ব্যাসার্ধের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হচ্ছে r ইকুয়াল টু n² a² ডিভাইডেড বাই পাই m কত 4 e⁻²। তাইলে এখান থেকে আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত পাই, হিসাব করলে পাই 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এনতম কক্ষপথের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে গুণ হবে, কারণ দেখো n² এর সাথে এটার ক্ষেত্রে সমানুপাতিক, আর এটার ক্ষেত্রে n² এর সাথে কি ব্যস্তানুপাতিক, এই জন্য এটাতে n² দিয়ে ভাগ, আর এটার ক্ষেত্রে n² দিয়ে কি করতে হয় গুণ করতে হয় ব্যাসার্ধের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত হবে 2² গুণ দিলে 2.12 অ্যাংস্ট্রম। তৃতীয় কক্ষপথের শক্তি হবে ব্যাসার্ধ হবে 4.78 অ্যাংস্ট্রম। দেখো হাইড্রোজেনের n1 তম কক্ষপথ হতে যদি n2 তম কক্ষপথে যায়, তাহলে নির্গত বা শোষিত শক্তির পরিমাণ হবে ডেল ই ইকুয়াল টু এই E1 ডিভাইডেড বাই n1² মাইনাস E1 ডিভাইডেড বাই কত n2²। তাহলে E1টা কমন নিলে 1/n1² মাইনাস 1 বাই কত n2²। এটা হচ্ছে শোষিত শক্তির পরিমাণ। এখন দেখো আমাদের কোশ্চেন হচ্ছে একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর হতে ভূমি শক্তি স্তরে আসলে নির্গত শক্তির পরিমাণ কত হবে। তৃতীয় শক্তি স্তর থেকে
ভূমি শক্তি স্তরে আসলে নির্গত শক্তির পরিমাণ কত হবে? তাহলে দেখো, যে শক্তি স্তরে আসে, যেটা থেকে আসে ওটা হচ্ছে কি N1, আর যেটাতে আসে ওটা হচ্ছে N2। আমরা জানি যেটা হতে আসে এটা হচ্ছে কি N1, আর যেটাতে আসে এটা হচ্ছে N2। তাহলে আমরা এখান থেকে ডেল ই ইকুয়াল টু E1 1/N1 স্কোয়ার মানে 9 মাইনাস 1 বাই কত 1, N2-র মানটা 1, যেটাতে আসবে সেটা হচ্ছে N2, আর যেটা হতে আসে সেটা হচ্ছে N1। তাইলে এখান থেকে আমরা -13.6 আর উপরে কত পাচ্ছি -8 বাই কত 7, সরি 9, -8/9। তো এটাকে গুণ করলে কত হয়, ভাগ করলে? বারোর মতো আসবে। 12, এটাকে কিছু কমবে তো, 9 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে যা আসে এখান থেকে 12-র চাইতে কিছু বেশি হবে, 12 পয়েন্ট সামথিং। ক্যালকুলেশনটা করে নিও। তাহলে এটা হচ্ছে এত 12 পয়েন্ট সামথিং আসবে আর কি, 12.0 সামথিং এরকম আসবে। 12, আচ্ছা গুড, ভেরি গুড। 12 প্লাস 12, কিন্তু এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে ভূমি শক্তি স্তরে আসলে নির্গত শক্তির পরিমাণ কত হবে? 12 পয়েন্ট সামথিং। এইখানে আসলে ব্যাসার্ধ শক্তি নিয়ে খুব একটা পেঁচানোর জায়গা নাই, কারণ এই যে এইখানে এগুলাই কোশ্চেন আসবে। দ্বিতীয় শক্তি স্তরে কত, তৃতীয়তে কত, প্রথমের ব্যাসার্ধ কত, দ্বিতীয় কত, তৃতীয় কত, এগুলা জানলে আসলে এখান থেকে এতটা ইম্পর্টেন্ট না। 0.12.08, হ্যাঁ এটা ঠিক আছে, 0.8 বা 0.9 এরকম হবে। নিয়ন নাইমা ঠিক আছে। এই পর্যন্ত সবার ক্লিয়ার না? শক্তি, ব্যাসার্ধ, তারপরে হচ্ছে যতটুকু পড়ছি। এখন দেখো নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন। নিউক্লিয়ার ফিউশন এবং ফিশন। দেখো, ফিশন হচ্ছে আমরা জানি ভাঙন, আর ফিউশন হচ্ছে সংযোজন। ফিশন হচ্ছে আমাদের ভাঙন, আর ফিউশন হচ্ছে কি সংযোজন। দুইটা মিলে একটা হবে, আর ফিশন হবে ভাঙা যাবে। প্রতি ফিশনে গড়ে 2.5 নিউট্রন এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বিমুক্ত হয়। প্রতি ফিউশনে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বিমুক্ত হয়। উদজান বোমা ও সূর্যের শক্তি তৈরি হয় ফিউশন প্রক্রিয়ায়। চিটাগাং বিশ্ববিদ্যালয় 1920। সূর্যের শক্তি তৈরি হয় মানে কি? হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, হাইড্রোজেন হতে হিলিয়াম হয়। এটা হচ্ছে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় সূর্যে, এটার মাধ্যমে সূর্যের শক্তি তৈরি হয়। এটা হচ্ছে ফিউশন প্রক্রিয়া। উদজান বোমা ফিউশন প্রক্রিয়া। পারমাণবিক বোমা বললে সেই ক্ষেত্রে এটা ফিশন। পারমাণবিক বোমাতে ফিশন ঘটে, পারমাণবিক বোমাতে ফিশন ঘটে। তারকার জ্বালানি হচ্ছে মূলত কি? হাইড্রোজেন গ্যাস। তারকার জ্বালানি মূলত হাইড্রোজেন গ্যাস। জাহাঙ্গীরনগরে মনে হয় আসছিল। তারপরে হচ্ছে সূর্যের শক্তি তৈরিতে অংশ নেয় হাইড্রোজেন, আর একটা হচ্ছে কি হিলিয়াম। এটা হচ্ছে চিটাগাং বিশ্ববিদ্যালয় মনে হয় আসছে, কোনটাতে আসছে যেন, যে সূর্যের শক্তি তৈরিতে অংশ নেয় হচ্ছে হিলিয়াম এবং কি হাইড্রোজেন। এগুলা হচ্ছে থিওরিটিক্যাল। ফিউশনের আরেকটা আছে 1 AMU। এটা আসলে মতভেদ আছে, মতভেদ বলতে এক এক বইয়ে এক এক মান দেওয়া। তবে আমিরের সব জায়গায় পাবা 931 বা 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা আমির স্যারের বইয়ের সব জায়গায় দেওয়া 1 AMU সমান। তবে 1 AMU ভরের সমতুল্য শক্তি mc² দিয়ে যদি তুমি বের করো, বা অন্যান্য বইয়ে এটা হচ্ছে, কিছু বইয়ে 934 আছে, কিছু বইয়ে 931 আছে। তবে আমি বিভিন্ন জায়গায় দেখলাম কোশ্চেনের অ্যান্সার গুলা 931ই দেওয়া। তবে দুইটা একসাথে অপশনে থাকে না, যদি থাকেও 931ই অ্যান্সার করবা, 931 অ্যান্সার করবা। কারণ মোটামুটি আমির স্যারের বইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আর আমি বিভিন্ন বইয়ের ভিতরেও দেখছি সব জায়গায় 931 অ্যান্সার দেওয়া। এরপরে দেখো নিউক্লিয় বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেমিস্ট্রির বিষয় এটা।
নিউক্লিয়ার বিক্রিয়া, এটা কেমিস্ট্রির পরমাণু ইয়াতে আছে, দ্বিতীয় অধ্যায়তে আছে। দ্বিতীয় অধ্যায়ে এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো আলফা সমান আমরা জানি 4 হিলিয়াম নিউক্লিয়াস, বিটা সমান জানি 0-1 কি ইলেকট্রন, 0-1 ইলেকট্রন। আবার নিউট্রন সমান জানি 10 নিউট্রন, গামা সমান জানি 00 গামা, পজিট্রন সমান জানি 0+1 পি, প্রোটন হচ্ছে 11 কত পি, প্রোটন হচ্ছে 11 পি। এই সিম্বলগুলো আমাদের জানা লাগবে। তার মানে গামা যদি যোগ বিয়োগ করা হয় কোনো চেঞ্জ হবে না, এমন একটা সংখ্যা কোনো পারমাণবিক ভর সংখ্যার কোনো কি হয় না। আর একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয়, এ হচ্ছে ভর সংখ্যা আর জেড হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। এটাও আসছে 19-20-এ কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, এটাও আসছে যে একটা মৌলকে কিভাবে প্রকাশ করা হয়, এ বাই কত জেড, এ হচ্ছে পারমাণবিক ভর আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 শক্তি বিকিরণ করে। মেডিকেল 17-18, জাস্ট 19-20। থিওরি আরো আছে, আমি কি কি লাগবে ওগুলো আমি দিয়ে দিব, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ওগুলো আমি লিখে দিছি, এখানে লিখছি। তাহলে এই পর্যন্ত দেখো এই সিম্বলগুলো আমাদের লাগবে। এখন আমরা অঙ্ক করব যে এরকম একটা বিক্রিয়া আছে, তো এই বিক্রিয়ার বক্সে কত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে আসছে। এরকম কোশ্চেন যদি থাকে, এই পাশ ওই পাশ কিছু একটা মিসিং আছে, ঠিক আছে, কিছু একটা মিসিং আছে, আমরা জাস্ট উপরে নিচে যোগ করব। উপরে যোগ করো কত হয়, এই পাশে কত হয় 236, উপরে এই পাশে কত হয় 236। আমাদের তো উপরেরটাই মিসিং আছে, তাহলে উপরেরটা আমাদের মিলাইতে হবে। এখানে কত 92 যোগ 3টা নিউটন আছে, তার মানে 3, তাহলে কত হচ্ছে 95। 95 এটা থেকে মাইনাস করে দিলে কত হয় 1 4 1 141। তাইলে বক্সে আমাদের কত হবে 141 বসবে, বক্সে আমাদের বসবে কত 141। ভেরি গুড, ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে এটা আসছে। তাহলে বক্সের ক্ষেত্রে আমাদের 141 বসবে। আমরা কি করব, উপরে আর নিচে যেটাই মিসিং থাকুক আমরা উপরে নিচে বা পুরাটা মিসিং থাকলে উপরে নিচে আমরা দেখব, যোগ বিয়োগ করে দেখব যে আসলে কোনটা মিসিং আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের উপরে হচ্ছে কত 141, 141 141 141। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এরপরে দেখো এত ওয়াই বিক্রিয়াটিতে ওয়াই হচ্ছে কত, জাস্টে আসছে 19-20, বিক্রিয়াটিতে ওয়াই এর মান কত, ঠিক আছে। তাহলে দেখো উপরে যোগ করো, আগে উপরে যোগ করলে 11 যোগ 4 ইকুয়াল এই পাশে কত আছে 14 আছে। তাহলে আমাদের আর লাগে কত, উপরে 1, এখানে আছে 15, এখানে আছে 1, নিচে যোগ করো 5 যোগ 2, তাহলে এই পাশে 7 আছে, 7 5 যোগ 2 7 যোগ কত 0, 10 মানে আমরা জানি কি নিউট্রন, 10 মানে আমরা কি জানি নিউট্রন, ঠিক আছে। জাস্ট 19-20 আসছে, তাহলে বিক্রিয়াটিতে ওয়াই হচ্ছে কি একটা নিউট্রন, 10 নিউটন। ভেরি গুড, তাহলে বিক্রিয়াটিতে আমাদের ওয়াইটা হচ্ছে 10 নিউট্রন। তাহলে দেখো আমরা জাস্ট কি করব, যোগ বিয়োগ, উপরেরটা যোগ করলে কত 14, 1 আর উপর হয় 15, আর এখানে তাহলে 15 মিলাইতে এখানে কত যোগ দিছি 1 নিউট্রন। ভেরি গুড, আর নিচে হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে আমাদের একটা নিউট্রন। অপশনে নিউট্রন ছিল, অপশনে নিউট্রন ছিল, এটা কিন্তু নিউটন না, বিজ্ঞানী নিউটন না, নিউট্রন, 10 নিউটন। ভেরি গুড, তাহলে এটা দেখো জাস্ট 19-20 আসছে। আর এটার ক্ষেত্রে দেখো যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20, আর ইউ 19-20। পরেরটা দেখো 24 কত এনে, তার মানে এইখানে 24 আছে আর এটা হচ্ছে এনে, সোডিয়াম একটা পরমাণু নিউক্লিয়াস ক্ষয়প্রাপ্ত হবে, হয়ে কত হয়েছে 24 ম্যাগনেসিয়াম হয়েছে, তাহলে নিউক্লিয়াসে পরিণত হয়। এখানে কি ধরনের ক্ষয় হচ্ছে, এখানে কি ধরনের, আলফা ক্ষয়, বিটা ক্ষয়, তারপরে হচ্ছে গামা নাকি বিটা মাইনাস, আলফা বিটা গামা নাকি বিটা
তাহলে দেখো এত নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে 24 ম্যাগনেসিয়াম, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? কোন ধরনের ক্ষয় হচ্ছে? একজন অ্যান্সার দিছে বি। এই অপশনটা ছিল এরকম, বিটা আর গামা দুইটা একসাথে ছিল। এই বিটা মাইনাস আর বিটা কিন্তু এক বিষয় না। বিটা মাইনাস আর বিটা এটা কিন্তু এক বিষয় না। বিটা মাইনাস মানে হচ্ছে কি, ধরো আমি এখানে 24 সোডিয়াম আছে, 24 সোডিয়াম, এটার সাথে প্লাস দিলাম বিটা। বিটার ক্ষেত্রে আমরা জানি কত, উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে -1। এটা সমান আমরা কত লিখতে পারবো? এখানে 23 হয়ে যাবে, নিচে 1 কমে যাবে। তাহলে পারমাণবিক সংখ্যা 1 কমলে কত হবে? আর এখানে বলছে 1 বাড়ছে, তাহলে এটারে অবশ্যই কি বিটা মাইনাস যদি করি তাহলে এটাতে প্লাস হবে। তাহলে উপরে এই পাশে যায় কত হবে? ম্যাগনেসিয়াম 1 বাড়বে 24, অবশ্যই বিটা মাইনাস। বিটা মাইনাস আর বিটা ক্ষয় মানে বিটা এক জিনিস না কিন্তু। বিটা মাইনাস হচ্ছে এই পাশে কি হবে? প্লাস হবে। প্লাস হইলে এই পাশে যায় 1 বেশি হবে। তাহলে ডি ডি ডি। যদি এখানে এই গামা নাও থাকে, তুমি বিটাও থাকে, বিটা মাইনাসও থাকে, অ্যান্সার হবে বিটা মাইনাস। রাজশাহী 19-20। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে। দেখো তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, হিলিয়াম এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 13, 2, 14 হলে অ্যালুমিনিয়াম 27, হিলিয়াম 27, সিলিকন কি ইকুয়াল টু সিলিকন 27 প্লাস এত। এই চিহ্নিত ঘরে কত হবে? অনুপস্থিত কণাটি কত হবে? কোশ্চেনটা আসলে ভুল ছিল, বুঝছো? এখানে হিলিয়ামের যদি 27 হয় তাহলে এখানে 13 আর 2 নিচের সংখ্যা বলা আছে, পারমাণবিক সংখ্যা, এটা দেওয়া আছে 13, এটা দেওয়া আছে 2, এটা দেওয়া আছে কত? 14। হ্যাঁ, বিটা মাইনাস বা বিটা ক্ষয়। বিটা ক্ষয় রে আসলে বিটা মাইনাস দিয়ে প্রকাশ করে। বিটা ক্ষয় মানেই হচ্ছে বিটা মাইনাস দিয়ে প্রকাশ করে। তাহলে দেখো এইখানে হচ্ছে, দেখো অনুপস্থিত কণাটি কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 আসছে। তাহলে নিচে দেওয়া আছে 13, 2 আর এই পাশে 14, তাহলে 13 যোগ 2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 14 প্লাস 1। নিচে প্লাস 1 হয় এরকম কে কে আছে? দেখো এই কোশ্চেনটা আসলে ত্রুটি ছিল, তবে এটা হচ্ছে অ্যান্সারটা কত হবে? একটা প্রোটন, প্রোটনের ক্ষেত্রে কত হয়? 1 1 আর 26টা নিউটন হবে। ধরো এখানে 26 10 কি নিউটন বের হবে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে এটা। সঠিক অ্যান্সার হচ্ছে একটা প্রোটন আর একটা কি, তাহলে 26টা নিউটন হবে। একটা প্রোটন বের হবে আর একটা 26টা নিউটন বের হবে, তাহলে এটা সমতা হবে। এটা আসলে এখানে যদি ভর সংখ্যা 27 দেওয়া থাকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে একটা প্রোটন 26টা নিউটন। অপশনে প্রোটন ছিল, অপশনে কি প্রোটন ছিল, তাহলে অ্যান্সার কত হবে? প্রোটন। অনুপস্থিত কণাটি কত হবে? মানে নিচেরটা মিলাইছে, এটার ক্ষেত্রে এখানে 1, তাহলে এটা হচ্ছে নিচেরটা মিলাইছে, কিন্তু উপরেরটা মিলানোর জন্য আমাদের দেখো উপরেও তো 27 27 মিলাইতে হবে। তাহলে 27 যদি মিলাইতে যায় সেক্ষেত্রে এখানে 1 আর এখানে 26টা নিউটন আরো যোগ করতে হবে। এইটা সবার ক্লিয়ার কিনা? পারবা কিনা এখন? এই নিউক্লিয় বিক্রিয়াগুলো সবাই পারবা কিনা কমেন্টস করো। ক্লাসের শেষ দিকে আমরা প্রায়। ক্লিয়ার? এখন দেখো বন্ধন শক্তি, বন্ধন শক্তি
গড় বন্ধন শক্তি ইকুয়াল টু মোট বন্ধন শক্তি ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা। গড় বন্ধন শক্তি ইকুয়াল টু মোট বন্ধন শক্তি ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা। তাহলে একটা হিলিয়াম নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি দেওয়া আছে এত, এর গড় বন্ধন শক্তি কত হবে? তাহলে গড় বন্ধন শক্তি যশোর 19-20 আসছে, গড় বন্ধন শক্তি ইকুয়াল টু মোট বন্ধন শক্তি কত? 27.128। নিচে হচ্ছে কি মোট নিউক্লিয়ন সংখ্যা মানে ভর সংখ্যা কত হবে? 4। তাহলে 4 দিয়ে যদি ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 7 = 28। 7 হয় না, 6 পয়েন্ট সামথিং আসবে, 6.9 এরকম আসবে। ঠিক আছে, এটার মান আসবে 6.7/8 এরকম। ধরো 6.8 দিলাম অ্যান্সার। তো অপশনে অ্যান্সার এরকমই থাকতো, একটা ছিল 6, একটা ছিল 13, একটা 14, একটা 18 এরকম ছিল। তো এটা ইজিলি অ্যান্সার করা যাবে, 6.8 এর মতো আসবে। 27কে আমরা 4 দিয়ে ভাগ করব। গড় বন্ধন শক্তি ইকুয়াল টু মোট বন্ধন শক্তি ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা। তাইলে এটা হচ্ছে 6.7, ভেরি গুড, 6.7/8। এরপরে দেখো নিউক্লিয়াসের ভর ত্রুটি হচ্ছে এত AMU, এর গড় বন্ধন শক্তি কত? চিটাং 19-20। ক্যালকুলেটর ইউজ আছে, এই জন্য আমাদের এটাও করতে গেলে অবশ্যই ক্যালকুলেটর লাগবে, তবে ক্যালকুলেটর ছাড়াও করা যায়। দেখো নিউক্লিয়াসের ভর ত্রুটি কত? এত AMU। তাহলে বন্ধন শক্তি কত? আমরা জানি 1 AMU ইকুয়াল টু জানি কত? 931। সুতরাং 0.0377 AMU সমান কত হবে? 931 গুণন 0.0377, এটা গুণ করলে যেটা আসে ওইটাই হচ্ছে কি অ্যান্সার। অথবা এই যে ভর শক্তি দেওয়া আছে এটা বন্ধন ত্রুটি, তাহলে del m c², এটা হচ্ছে ভর ত্রুটি আর c², এটা গুণ করে দিলেও কি পাওয়া যাবে? একই মান আসবে। দুইটা দিয়ে যদি করো অ্যান্সার সেম আসবে। 931 দিয়ে গুণ করতে পারো, অথবা এখান থেকে আমরা এই যে এইভাবেও করতে পারো, del m c²। এত নিউক্লিয়াসের ভর ত্রুটি এত হলে কত AMU? এটা চিটাং বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, 35.1। ভেরি গুড, 35.1। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 35.1 কত? মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই পর্যন্ত আশা করি সবারই ক্লিয়ার। 35.1 ভেরি গুড, 35.1 মেগা ইলেকট্রন ভোল্ট। কারণ 1 AMU সমান 931, তাহলে এত AMU সমান হচ্ছে 35.1 মেগা ইলেকট্রন ভোল্ট। 35.1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে চিটাং বিশ্ববিদ্যালয় 19-20। এরপরে দেখো এই অধ্যায়ের কিছু থিওরি পড়তে হবে, থিওরিগুলো আমি দিয়ে দিব। থিওরি কি কি পড়বা এটা আমি একটু বলে দেবো, এত থিওরি আসলে থিওরি বেস লেকচার। আলফা বিটা গামার বৈশিষ্ট্য পার্থক্য, এক্স রের সাথে মিল আছে কার? তাহলে এক্স রে আর গামা রশ্মি সেম বৈশিষ্ট্য প্রদান করে, গামা আর এক্স রে সেম বৈশিষ্ট্য প্রদান করে। তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে কি? এই তিনটা, আলফা বিটা গামা, এই তিনটার বাইরে অন্যগুলা হচ্ছে কি তেজস্ক্রিয় নয়। তাহলে যদি বলে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়, তাহলে যদি অপশনে এক্স রে থাকে এক্স রে অ্যান্সার। আবার যদি বলে নিচের কোনটি তাড়িৎ চুম্বকীয় কি তরঙ্গ বা বর্ণালী, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কোনটা আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আমরা জানি ওই যে গামা, এক্স রে, অবলোহিত, অতিবেগুনি, দৃশ্যমান, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো হচ্ছে কি ওইটা কিন্তু ডেন্টাল 18-19-20 আসছিল। নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? ডেন্টাল 19-20 আসছে। তাহলে এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি আর ওগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় রশ্মি তরঙ্গ। তাহলে গামা আর এক্স রে কি করে? সেম বৈশিষ্ট্য প্রদর্শন করে। কি কি বৈশিষ্ট্য? যে গামা এর ক্ষেত্রে কি গামা আর এক্স রে দুইটাই চার্জহীন, বেগ ও দুইটার কি আলোর বেগ। আরো বৈশিষ্ট্য আছে, এটা পড়তে হবে, আমি দিয়ে দিব। আয়নায়ন ক্ষমতার ক্রম হচ্ছে আলফা বিটা গামা, আলফা সবচেয়ে বেশি, বিটা গামা। বেদন ক্ষমতার ক্রম গামা বিটা আলফা, বেদন ক্ষমতার ক্রম গামা বিটা আলফা। আর আলফার চার্জ হচ্ছে +2 ইলেকট্রন, আলফার চার্জ হচ্ছে +2 ইলেকট্রন। আর বিটার চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, মানে ঋণাত্মক চার্জ এবং ইলেকট্রনের সমান। আর আলফার চার্জ হচ্ছে ধনাত্মক এবং 2 গুণ, ইলেকট্রন চার্জের 2 গুণ। গামা হচ্ছে চার্জহীন, এক্স রে হচ্ছে চার্জহীন। বেগ হচ্ছে আলোর বেগ,
গামা এক্স রে সেম বৈশিষ্ট্য প্রদর্শন করে। এগুলো হচ্ছে আরো থিওরি পড়তে হবে, আমি দিয়ে দিব, বৈশিষ্ট্যগুলো পড়া লাগবে। এরপরে জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান এই অধ্যায়ও থিওরি বেসড, এখানে আসলে কিছু নাই, থিওরিগুলো আমি সুন্দর করে গুছানো আছে দিয়ে দিব। আর এটা থিওরি পিডিএফ পড়লেই হবে, থিওরি পিডিএফ এ সব আছে। তারপরে আরেকবার বলি, দেখো 1.4 এম নট হচ্ছে চন্দ্রশিখরের সীমা, এটা অনেক জায়গায় আসে। চন্দ্রশিখরের সীমা হচ্ছে কত? 1.4 এম নট। এম নট হচ্ছে সূর্যের ভর, এম নট কি? সূর্যের ভর। 1.4 এম নট হতে কম যদি হয় সেই ক্ষেত্রে সাদা বামন বা শ্বেত বামন। 1.4 এম নট থেকে 3 এম নটের মাঝামাঝি হইলে নিউটন স্টার। পালসার কণা, এটা একটা নিউটন তারকা, পালসার কণা। তাহলে দেখো নিউটন, এটার বিক্রিয়াটা কিরকম হয়? প্রোটন প্লাস ইলেকট্রন ইকুয়াল টু নিউট্রন প্লাস কত? গামা। আর 3 এম নটের চাইতে যদি বেশি হয় সেই ক্ষেত্রে হয় কালো। যে বেশি বললে কালো, কম বললে কি? সাদা। শ্বেত বামন হচ্ছে কি? যদি কম বলা হয় সেই ক্ষেত্রে সাদা বামন, বেশি হলে কি? কালো বামন। হিগস বোসন কণা একটা ঈশ্বর কণা, এটা হচ্ছে হিগস বোসন কণা হচ্ছে কি? ঈশ্বর কণা। সূর্যের ভর 2 × 10⁻30 কেজি। মহাবিস্ফোরণ তত্ত্বের জনক জর্জ লেমিটার। বিগ ব্যাং, এ ব্রাইভ হিস্টোরি অফ টাইম, এগুলা দিছে কে? স্টিফেন হকিং। স্টিফেন হকিং। হাবল ধ্রুবকের সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল টু অপসারণ বেগ ডিভাইডেড বাই কি? দূরত্ব। অপসারণ বেগ হচ্ছে ভি, দূরত্ব হচ্ছে কত? ডি। তাইলে এই ডি, এটার এককটা হচ্ছে এমপিসিতে, মেগা পার সেক। মেগা পার সেক। পার সেক সমান আমরা শিখছি প্রথম অধ্যায়ে ভৌত জগতে, আমরা এক পার সেক সমান কত এটা আমরা শিখছি। এখানে আর লেখা দেয় নাই, মেগা পার সেক এটার একক। আর ভি ইকুয়াল টু এইচ ডি, এইচ হচ্ছে হাবল ধ্রুবক, আর এটা হচ্ছে কি? ডি হচ্ছে দূরত্ব। তাহলে দেখো শেয়ারশীল ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু 2gm বাই কত? সি স্কোয়ার। 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার। যদি এম এর মানটা এম ইকুয়াল টু কত গুণ হয়? ধরো এন এম নট, এম ইকুয়াল টু এন এম নট, মানে সূর্যের ভরের যদি এন গুণ হয় তাহলে ব্যাসার্ধ হবে আর ইকুয়াল টু হবে 3 গুণন এন, লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল 3 গুণের সমান অথবা একটু ছোট হবে কিলোমিটারে। যদি এম এর মানটা সৌরভরের এন গুণ হয়, ধরো সৌরভরের 3 গুণ, তাহলে শেয়ারশীল ব্যাসার্ধ কত হবে? 9 কিলোমিটার বা একটু কম হবে। লেস অর ইকুয়াল মানে যদি বলে যে একটা গ্রহের ভর সৌরভরের 3 গুণ, তাহলে সেটার ক্ষেত্রে শেয়ারশীল ব্যাসার্ধ কত হবে? 3 দিয়ে, ওইটারে আবার 3 দিয়ে গুণ করব। ধরো বললো 4 গুণ, তাহলে কত হবে? 3 গুণন 4 মানে 12 কিলোমিটার বা একটু কম হবে, 11.85 এরকম কিলোমিটার হবে, কিলোমিটার একক। এটা হচ্ছে শেয়ারশীল ব্যাসার্ধ। অঙ্ক আসে না খুব একটা, এইখান থেকে ক্যালকুলেটর ইউজ ছাড়া অঙ্ক দিবে না, তারপরে যদি দেয় এটা হচ্ছে আমাদের টেকনিক। এখন দেখো তারকার উজ্জ্বলতা এম মাইনাস কত? m2 মাইনাস m1 ইকুয়াল টু 5 লগ d2 ডিভাইডেড বাই কত? d1। যার দূরত্ব যত বেশি সে তত বেশি কি? উজ্জ্বল হবে। যার দূরত্ব যত বেশি সে তত বেশি কি হবে? উজ্জ্বল হবে। তাইলে যার দূরত্ব হচ্ছে যত বেশি, ধরো এটার দূরত্ব কত? 1000, তাহলে ধরো d2 ইকুয়াল টু দেওয়া আছে কত? 1000 d1, তাহলে এটা কত হবে? 5 লগ 10 কিউব। এই লগ 10 এর মান আমরা 1, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 15। উজ্জ্বলতা কত হবে? একটার উজ্জ্বলতা, তাহলে এটা কার উজ্জ্বলতা? d2 এর উজ্জ্বলতা d1 এর 15 গুণ হবে। ধরো আমাদের একটা দূরত্ব দেওয়া আছে 1000 গুণ, d1 এর দূরত্ব হচ্ছে d2 এর দূরত্ব d1 এর দূরত্বের 1000 গুণ, তাহলে d2 এর উজ্জ্বলতাটা হবে d1 এর কত গুণ? 15 গুণ হবে। ঠিক আছে, তাহলে উজ্জ্বলতাটা হবে d1 এর কত গুণ? 15 গুণ। এখন দেখো হাবল ধ্রুবকের একটা মান এখানে 15, হ্যাঁ ভেরি গুড। হাবল ধ্রুবককে সাধারণত 55 কিলোমিটার পার সেকেন্ড, 55 কিলোমিটার পার সেকেন্ড, এটা দিয়েই অঙ্কের মধ্যে দেওয়া থাকবে অবশ্য। অঙ্ক যদি দেওয়ার সম্ভাবনা 0%, দিবে না 0%। যদি দেয় তারপরে ওই হাবল ধ্রুবক দিয়ে দিবে, তার মধ্যে যদি নাও দেয় 55 ধরে করে নিবা।
তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি তারকার উজ্জ্বলতা, তাহলে 15 গুণ উজ্জ্বল, ঠিক আছে 15 একক। পার্থক্যটা এই দুইটা তারকার উজ্জ্বলের পার্থক্য কত হবে? 15। যে তারকার দূরত্ব যত বেশি সে তারকা হচ্ছে কি তত গুণ উজ্জ্বল। তাহলে এটার D2টার দূরত্ব 1000 গুণ বেশি, এটা এই জন্য 15 কি একক বেশি উজ্জ্বল। এরপরে দেখো NGC 4472 গ্যালাক্সি, NGC 4472 গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির কি সাপেক্ষে 770 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে সরে যাচ্ছে। হাবল ধ্রুবক 55 কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি হলে আমাদের গ্যালাক্সি হতে এত দূরে গ্যালাক্সির দূরত্বটা কি হবে, কত হবে? তাহলে এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির দূরত্ব কত হবে। তাহলে দূরত্ব কিভাবে বের করবো? আর ইকুয়াল টু ভি বাই কত এইচ, আর ইকুয়াল টু ভি বাই এইচ। বেগের মান দেওয়া আছে 770 আর এইচ এর মান দেওয়া আছে 55। 770 দিয়ে 55কে ভাগ করলে কত হয়? 14, 40 এমপিসি হবে, এমপিসি মেগা পার্সেন্ট। 14 এমপিসি। এই হাবল ধ্রুবকের এটা হচ্ছে এককটা এমপিসি না, কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি, কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি। হাবল ধ্রুবকের এককটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি, ঠিক আছে। দূরত্বের একক হচ্ছে মেগা পারসেক, আর বেগের একক তো আমরা জানি কিলোমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, যেটাই দেওয়া থাকে, তবে এই ক্ষেত্রে কিলোমিটারে বেশি দেওয়া থাকে। 14 14 14, ঠিক আছে, ভেরি গুড। এরপরে এটা দেখো লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। একটা তারকার ভর 5 সৌরভরের সমান, একটা তারকার ভর 5 সৌরভরের সমান। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটা তারকার ভর যদি 5 সৌরভরের সমান হয়, তারকাটি কৃষ্ণ বিবরে পরিণত হলে এর সৌরশীল ব্যাসার্ধ কত হবে? আরেকটা বিষয় এখানে লাগে যে কৃষ্ণ বিবরের সাথে সম্পর্কিত কিন্তু এই যে আমাদের এই ইয়াটা গ্যালাক্সি, এগুলা কৃষ্ণ বিবর, এগুলা কিন্তু সম্পর্কিত হচ্ছে এই যে আমরা যে পড়ে আসলাম নিউট্রন তারা বা হচ্ছে শ্বেত বামন, কালো বামন, এগুলার সাথে কিন্তু সম্পর্কিত। চন্দ্রশেখরের সীমা দেখো এখানে বলছে আমাদের একটা তারকার ভর কত? 5 সৌরভরের সমান। তাহলে তারকাটি কৃষ্ণ বিবরে পরিণত হলে সৌরশীল ব্যাসার্ধ কত হবে? সূর্যের ভর এত, জি এত, 15 এর থেকে কম। ভেরি গুড। 15 এর থেকে কম বলতে 8 এর ঘরে দিবা, সব অ্যান্সার দিবা 3 দিয়ে গুণ করে, যত আসবে তার চাইতে কমে 8 এর ঘরে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3 গুণন 5 ইকুয়াল টু 15, 15 না, এটা হচ্ছে ইকুয়াল টু, এটা অ্যান্সার আসবে 14.85, 14.85 কি কিলোমিটার। আমি একটা ছক দিয়ে দিব, ঠিক আছে, একটা ছক দিয়ে দিব, 15 বা 14.85। এক এক বই এক একটা আছে, তবে 15 এর থেকে একটু কম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, ফার্স্টে আসছে। যদি 3 গুণ হয় তাহলে তো শিখলাম 8.85, যদি 3 গুণ হয়, 5 গুণ এই জন্য কত? 15, লেস দেন 15। ভেরি গুড, লেস দেন 15। এই মেডিকেলে কিন্তু আসছিল ওই যে জর্জ লেমিটার, তারপরে স্টিফেন হকিং, এটা 17-18তে দিছে। স্টিফেন হকিং হচ্ছে এ ব্রাইভ হিস্টোরি। তারপরে 17-18তে যে সূর্য কত প্রতি সেকেন্ডে কত বিকিরণ করে এগুলা। আর নিউট্রন তারাটা যদি সংকুচিত হয়, নিউট্রন তারা সংকুচিত হয়ে কৃষ্ণ বিবর হয়। কৃষ্ণ বিবর হয়, এগুলা থিওরি খাতায় আছে, ঠিক আছে। থিওরি খাতাতে আমি থিওরি যা যা লাগে দিয়ে দিব। তাহলে নিউট্রন তারা সংকুচিত হয়ে হয় কি? কৃষ্ণ বিবর। আর পারসেক, 1 পারসেক, এগুলা তো আমরা শিখছি যে 1 পারসেক সমান কত? আমরা জানি 3.2 আলোক বর্ষ, ঠিক আছে। 1 পারসেক সমান 3.2 আলোক বর্ষ। আলোক বর্ষর আবার জানি আমরা কত? 9.4
6 গুণন 10⁻⁻15 মিটার অথবা 12 কিলোমিটার। সবার ক্লিয়ার কিনা এই পর্যন্ত? সবাই পারবা কিনা? থিওরিগুলো আমি দিয়ে দিব, লিখে নিবা সুন্দর করে। থিওরি পিডিএফটাতে এটাতে ভালো করে লেখা আছে সবগুলা মোটামুটি। সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ক্লাস তো শেষ হয়ে গেল, আজকে হচ্ছে 24 লেকচার শেষ। আর তো ফিজিক্সের ক্লাসে দেখা হবে না, ফিজিক্সের আর ক্লাস তো দেখা হবে না। সবার অনুভূতি ব্যক্ত করো, এক সেন্টেন্সে সবার অনুভূতি ব্যক্ত করো। হ্যাঁ, আজকে ফেয়ারওয়েল। যদি আমি হচ্ছে লাইভ ক্লাস নেওয়ার সুযোগ পাইতাম বা আমরা এরকম লাইভ একটা রুমে পড়ানো যাইতো, তাহলে অবশ্যই ফেয়ারওয়েলটা সেলিব্রেট করা যাইতো। তবে হচ্ছে এখানে তো অনলাইন, সেলিব্রেট করার কোনো হয় নাই। ক্লাস শেষ হলো, আমাদের এক্সাম তো আছে আরো, ফিজিক্সের আরো কয়েকটা এক্সাম আছে। এরপরে দেখি আমি যদি আবার এক্সাম নেওয়া যায় তাহলে নিব ইনশাল্লাহ। তো যতগুলা পড়াইছি সবাই হচ্ছে সবটুকু ভালো করে শেষ করে ফেলবা। লেকচার নোটগুলা অবশ্যই অবশ্যই লেকচার নোট ভালো করে শেষ করতে হবে। তো আমি একদম মানে অনেস্টলি এত যে খাতায় লেখা পড়াইলে আসলে অনেক কিছু পড়ানো যায়। তবে বোর্ডে পড়াইতে গেলে দেখা যায় একটা অঙ্কের জন্য একটা উদাহরণ দিলাম, একটা ম্যাথের নিয়মের জন্য শেষ। এত উদাহরণ দিয়ে আসলে ক্লাস নেওয়া যায় না বোর্ডে, বা বোর্ডে তো ওইভাবে হচ্ছে লেকচার রেডি করেও পড়ানোর মতো সুযোগ থাকে না। এই জন্যে আমি যতগুলা পড়াইছি একদম সব A to Z কভার হয়ে যাবে, সবই কভার হয়ে যাবে একদম A to Z। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। শুভকামনা সবার জন্য, আল্লাহ হাফেজ, গুড নাইট। আজকের ক্লাস হচ্ছে শেষ, লাস্ট ক্লাস। ম্যাথে আরো ক্লাস আছে অর্ধেক, ম্যাথের ক্লাসে দেখা হবে, সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত হচ্ছে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি।